এই করোনাকালে দেশে বিচার ব্যবস্থা স্বাভাবিক রাখতে চালু হলো ভার্চুয়াল বিচার কাজ। দেশের বিভিন্ন বিচারালয়ে এরই মধ্যে এই ব্যবস্থায় বিচার কাজ শুরু হওয়ায় অনেকটা স্বস্তি দেখা গেছে বিচার প্রার্থীদের মধ্যে। এমনিতেই লাখ লাখ মামলা ঝুলে আছে বিচারের জন্য, সেখানে করোনার কারণে সাধারণ ছুটিতে সেই মামলাগুলো পড়েছে আরেক শঙ্কায়। এমন প্রেক্ষাপটে এই ব্যবস্থা চালু হওয়ায় শঙ্কা কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে শঙ্কা দেখা দিয়েছে ভার্চুয়াল অনভ্যস্ততায়। আজকের বিষয় করোনাকালে ভার্চুয়াল বিচার ব্যবস্থা। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন বরিশাল থেকে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন এবং চট্টগ্রাম থেকে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক AHM জিয়াউদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাই আজকের মানচিত্রে। শুরুতে জনাব জিয়াউদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি। ভার্চুয়াল বিচার ব্যবস্থা, দেশে প্রথম এই বিচার ব্যবস্থা চালু হলো। এটি আমরা মনে করি, সরকার মনে করে, বা তরুণ প্রজন্ম মনে করে যে এটি খুব ভালো একটি কাজ হয়েছে, কিন্তু তুলনামূলক বয়স্ক যারা আসলে এই ভার্চুয়াল ব্যবস্থার সঙ্গে খুব একটা অভ্যস্ত নয়, তারা কিন্তু এর মধ্যে এটির বিরোধিতা করা শুরু করেছে। আমি একটু শুরুতেই জানতে চাই যে বিষয়টা তো ভালো হলো নাকি, বলেন? জি, এটা আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি উদ্যোগী হয়ে এই আইন পাশ করার জন্য উদ্যোগী হয়ে তিনি করেছেন, এবং আমি মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যেহেতু তিনিও এই ব্যাপারে সচেষ্ট ছিলেন। এবং তার পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতিকেও ধন্যবাদ জানাচ্ছি যা দ্রুততার সহিত ভার্চুয়াল কোর্ট তা চালু করেছেন। এখানে বিষয়টা হচ্ছে আমাদের যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছিল সেটি, এবং যে বিচার বিভাগে যেভাবে ফাংশন করা প্রয়োজন ছিল সেটা তারা করতে পারছিল না। এখন এই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে সেই সুযোগটা সৃষ্টি হলো। এখানে প্রাথমিকভাবে যেহেতু ভার্চুয়াল কোর্ট এটি নতুন একটা বিষয়, এটা প্রথম দিকে অনবস্থাতার কারণেই এটা সমস্যা হচ্ছে, তবু আমি মনে করি একটি ভালো উদ্যোগ বলে আমি মনে করি। এবং এই বিষয়ে যেহেতু বিচারকদেরকেও একটি কর্মশালা হয়েছে, যারা নিম্ন আদালতের বিচারকবৃন্দ আছেন তাদের একটি কর্মশালা হয়েছে, এবং আমি মনে করি যে এটা আর উত্তরোত্তর যদি আরও প্রশিক্ষণের মাধ্যমে যদি এটা আরও সামনের দিকে এগিয়ে যায়, এই উত্তরোত্তর এটা আরও সমৃদ্ধি লাভ করবে ভার্চুয়াল কোর্টটা। আর যেহেতু আমাদের লকডাউন চলছে, এখানে যেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা আমাদেরকে বজায় রাখতে হচ্ছে, সে কারণে আমার মনে হয় ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার প্রার্থীরা তা উপকৃত হবে। এবং এখানে সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম কোর্টে আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, গত দুদিনে ব্যাপক সংখ্যক মামলা হয়েছে, যা আজকে চট্টগ্রাম জেলা ডিস্ট্রিক্ট জজে প্রায় 19টা মামলা ডিসপোজাল করে শুনানি করেছেন, জামিনও হয়েছে। তার পাশাপাশি মহানগর দায়রা জজও এখানে শুনানি করেছেন, জামিন হয়েছে। CMM CGM এখানে তারা পারফর্ম করছে, এবং কিছুটা প্রথম দিকে প্রত্যেকটা কোর্টের আলাদা আলাদা এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এবং এটি তার সাথে একটা টেলিফোন নাম্বারও দেওয়া হয়েছে কোনো অসুবিধা হলে তাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং এইখানে তারা এখান থেকে একটা সুফল পাচ্ছে। প্রাথমিক কিছু সমস্যা হলেও আমি মনে করি যে সার্বিক অর্থে এটি ভালো কাজ হয়েছে বলে আপনার মনে হয়। যে আপনি থাকবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা। জনাব লালা, আপনাকে স্বাগত জানিয়ে নেই। তা আপনার কাছে যাবার আগে আমি একটু বরিশালে যাব। অ্যাডভোকেট লিংকন আছেন আমাদের সঙ্গে, যেটি আসলে চট্টগ্রাম থেকে বললেন জনাব জিয়াউদ্দিন যে বিষয়টা ভালো হয়েছে। আপনারা কি তাই মনে করেন? ধন্যবাদ ডিবিসি কর্তৃপক্ষ, এবং ধন্যবাদ দেশবাসী সহ বহির্বিশ্বে যারা এই ডিবিসির মাধ্যমে সংবাদটি দেখছেন তাদেরকে। বর্তমান প্রযুক্তি এবং কম্পিউটার যুগে এই আইনটিকে স্বাগত জানানোই উচিত। তবে হঠাৎ করে যেহেতু এই ভার্চুয়াল আদালত সিস্টেম আসায় এদেশের সাধারণ জনগণ এবং বিজ্ঞ আইনজীবীবৃন্দ এই ভার্চুয়াল সিস্টেমে আদালত পরিচালনার প্র্যাকটিসে অভ্যস্ত না, এবং তারা এ সম্পর্কে অতটা অবগতও না। যদিও করোনা ভাইরাস সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভার্চুয়াল আদালতের আবির্ভাব এবং আইন অনুমোদন এবং সাথে সাথে কার্যকর, তো এটা যদি করোনা ভাইরাস সংক্রমণের লক্ষ্যে যাতে করোনা ভাইরাস সংক্রমণ না হতে পারে বা আমরা ভার্চুয়াল সিস্টেমে বিচার ব্যবস্থা পেতে পারি,
এই ছিল সরকারের মূল উদ্দেশ্য, লক্ষ্য। কিন্তু যদি একজন আইনজীবীকে এই ভার্চুয়াল পদ্ধতিতে বিচারের দ্বারে যেতে হয়, তাহলে তাকে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। যেমন একজন আইনজীবী, তাকে একটা ওকালতনামা নিতে হয়, সেই ওকালতনামা আবার সে আদালতে থানায় জেলখানায় প্রেরণ করতে হয় কোনো আসামিকে জামিন করানোর জন্য। অর্থাৎ একজন আইনজীবীকে বারবার ঘর থেকে বের হয়ে একজন আসামির একটি মামলা তদবির করার জন্য ভার্চুয়াল সিস্টেমে হোক, একই পদ্ধতিতে তাকে সব কিছুই করতে হয়, তাকে স্ক্যান করতে হয়, তারপরে আদালতে উপস্থাপন করতে হয়। তো আমরা এই ব্যাপারে বরিশাল থেকে ইতিমধ্যে বরিশালে যারা আইনজীবী আছেন, অধিকাংশ আইনজীবী এই ভার্চুয়াল পদ্ধতির বিরোধিতা করেছেন। আমি দেখেছি বরিশাল নয়, শুধু বরিশাল, ফরিদপুর, ইতিপূর্বে মাদারীপুর, পটুয়াখালী, বিভিন্ন জেলা থেকে জেলা আইনজীবী সমিতি সমূহের সদস্যবৃন্দ বিভিন্নভাবে তীব্র প্রতিবাদ করে এই ভার্চুয়াল পদ্ধতিতে বিচার ব্যবস্থার বিরোধিতা করে আসছে। আমিও মনে করি যে এই পদ্ধতিকে আমি স্বাগত জানাই, এই কারণে যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার ব্যবস্থা একটি উন্নত ব্যবস্থা, কিন্তু এর জন্য আইনজীবীদের একটি প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। মানে একদম খুব তাড়াতাড়ি করে চালু না করে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল। জনাব লিঙ্কন, বুঝতে পেরেছি, আপনার কাছে আবারও আসবো। মোহাম্মদ লালা, আপনি কি একমত জনাব লিঙ্কনের সঙ্গে, মানে যেটি আসলে তিনি বলছেন যে একদম প্রশিক্ষণ দিয়ে পুরোপুরি করে সব কিছু ঠিকঠাক করে আসলে আসা উচিত ছিল এই ভার্চুয়াল বিচার ব্যবস্থায়? এবং দর্শকবৃন্দকে আসলে উনি যেটা বলছেন অনেকটাই সঠিক। তার কারণটা হচ্ছে, কিন্তু সরকারকে ধন্যবাদ দেই, নতুন একটা সিস্টেম তো আসলে কিছুটা স্বাভাবিক একটা সমস্যা হবে। তার কারণটা আমরা এখন যে পর্যায়ে আছি, যে উন্নত দেশের সাথে তো আমাদেরও তো একটু আশা থাকে না, আমরাও তো ডেভেলপের পর্যায়ে গেছি। এখন যে জিনিসটা হচ্ছে এই জি এই ব্যাপারটা মানে এটা এই দুর্যোগ মুহূর্তে যে ব্যবস্থা করছেন এর জন্য সরকারকে ধন্যবাদ, কারণ এর কোনো অল্টারনেটিভ কিছু নাই। যেহেতু করোনার টাইমে আদালত, বিজ্ঞ আদালত বন্ধ, আমরা স্বাভাবিকভাবে একটা সমস্যা হচ্ছে যে এই আইন সম্পর্কে আমরা আইনজীবী এখনো অভ্যস্ত হয়নি, বা কিছু টেকনিক্যাল সমস্যা আছে, যে ওই যে নিয়ে বলে না, এই যে আইডি আর যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন, এগুলা সমস্যা এখনো তো আমাদের আছে। আর যেহেতু ইয়াং আইনজীবীগণ আছে, আমাদের বন্ধুরা, ওরা আমাদেরকে সাহায্য করে, ছেলেমেয়েরাও তো আমাদেরকে সাহায্য করে, আমাদের তো এগিয়ে যেতে হবে। আমি এটাকে সাধুবাদ জানাই। জি, একদম পরিষ্কার জনাব লালা, অবশ্যই একদম পরিষ্কার। তিনজনের কাছে আবার আসবে, একটা বিরতি নিয়ে আসি, অবশ্যই এই আলোচনায় ফিরছি। দর্শক আপনারা থাকবেন, ফিরছি খুব শিগগিরই। সবাইকে আবারও স্বাগত। মানচিত্র নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকের আলোচনা বিষয় করোনাকালে ভার্চুয়াল বিচার ব্যবস্থা। আমাদের সাথে যুক্ত আছেন বরিশাল থেকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক AHM জিয়াউদ্দিন এবং সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা। আপনাদের তিনজনকে আবারও স্বাগত। জনাব লিঙ্কন, আপনাকে দিয়ে শুরু করি। যে সমস্যার কথা বলেছেন, এখন যেটা হচ্ছে, এখন ভার্চুয়ালে যে বিচার ব্যবস্থা চালু হচ্ছে, তাতে আপনি এবং বিচারক এবং অন্য আরেকজন আইনজীবী, এই তিনজনের মধ্যেই কি আলোচনাটা হচ্ছে, নাকি আপনারা সাক্ষী অথবা যিনি বাদী বিবাদী তাদেরকে ক্রস এক্সামিন করার কোনো সুযোগ পাচ্ছেন? কিভাবে হচ্ছে একটু যদি বলতেন। আমি একটু বলছি। বর্তমান যে ভার্চুয়াল সিস্টেমে বিচার ব্যবস্থা চালু হয়েছে, তাতে বাদী বিবাদী বা কোনো সাক্ষীর কোনো উপস্থিতি নিষ্প্রয়োজন। এখানে শুধুমাত্র আইনজীবী এবং বিজ্ঞ বিচারক বৃন্দের মধ্যেই আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই বিষয়টি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের, ল্যাপটপের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিচারক এবং আইনজীবী এদের মধ্যে সীমাবদ্ধ থাকা হচ্ছে, এবং যতটুকু ক্রস এবং বক্তব্য সবই আইনজীবী এবং বিচারক বৃন্দের মধ্যে সীমাবদ্ধ। তো এক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি, ভার্চুয়াল পদ্ধতি ভালো, এটা নিঃসন্দেহে একটি সর্বাধুনিক সমোপযোগী বা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এই সিস্টেমকে আমি স্বাগত জানাই। কিন্তু হঠাৎ করে একটি পদ্ধতিকে জারি করে দেওয়া, এটা আইনজীবীদের জন্য যেমন কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে, তদ্রূপ
বিচার প্রার্থী যারা বিচার প্রার্থনার জন্য আদালতের শরণাপন্ন তাদের জন্য এটা একটা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই পদ্ধতিটা আসলে হঠাৎ করে আসার চেয়ে একটু ধীরে সুস্থে প্রশিক্ষণের মাধ্যমে যদি আসতো তাহলে হয়তোবা এটা একটা ফলপ্রসূ রেজাল্ট এদেশের জনগণ পেত এবং বিচার ব্যবস্থা একটি মানে অধিকতর উন্নত দিকে যেত। তো আমি বলতে চাচ্ছি যে বর্তমান সরকার কিন্তু মাঝখানে কিছুদিন পূর্বে একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আদালতকে স্বল্প পরিসরে খোলার জন্য, সপ্তাহে 2 দিন বা 3 দিন বা সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতকে উন্মুক্ত করার জন্য। কিন্তু এই সিস্টেমে যদি আদালতকে স্বল্প পরিসরে সরকার এবং বিচার বিভাগ যদি একটু দয়া করে যদি করে তাহলে বিচার প্রার্থীরা এই করোনা সুবিধা পাবেন বলে আপনি মনে করেন? জি জনাব লিংকন, বুঝতে পেরেছি। মোহাম্মদ লালা, আপনি কি জনাব লিংকনের সাথে একমত পোষণ করবেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খোলা হয়, দূরত্ব বজায় রেখে কাজগুলো করা হয়, সংক্ষিপ্ত আকারে খোলা হয়, তাহলে ভালো হয় নাকি ভার্চুয়ালটা ঠিক আছে? ওনার সাথে উইথ রেসপেক্ট ডিফার করতেছি। তার কারণটা সামাজিক বিরত আমাদের দেশে যে করোনার যে ওই সামাজিক দূরত্ব বাজার হাট বা কোনো জায়গায় কেউ মানতেছে, কোর্ট যদি খোলা হয় সামাজিক পরিসরে হোক আর যেভাবে হোক, মানুষের এগুলা ঠিকবে না। আর এটাতে আমি দ্বিমত পোষণ করতেছি, কারণ এটা সামাজিক দূরত্ব বজায় করে পাবলিকও মানবে না, আইনজীবীরাও মানতেছে না। এই যে ভার্চুয়াল কোর্টেও দেখা যাচ্ছে যে আমরা তো আদালতে বাসা থেকে হিয়ারিং করার পরিবর্তে সবাই দৌড়ে যাচ্ছি আদালতে, এবং দেখা যাচ্ছে যে মক্কেলরাও অনেক সময় এখানেই ভিড় করতেছে। অতএব এই অবস্থাতে যদি স্বল্প পরিসরের নামে আদালত খোলা হয় তাহলে এটা সামাজিক দূরত্ব বজায় থাকবে না। এটাতে আমি আমার মত যেটা হচ্ছে যে এটা স্বাভাবিক যে দেশের পরিস্থিতি যেভাবে, ওই যে আমরা তো গার্মেন্টস খুলেছি, খুলেতে এটাকে আমরা কি রক্ষা করতে পারতেছি? আমাদের যে লকডাউন যেটা আমরা দিতেছি, সাধারণ মানুষকে তো আমরা ঘরে আবদ্ধ করে রাখতে পারতেছি না। অতএব স্বল্প পরিসরে হোক আর দীর্ঘ পরিসরে হোক, এটা সাধারণ আইনজীবী কিংবা সাধারণ পাবলিক কেউ এটাকে করবে না। এটা বরঞ্চ আরো এটাতে করোনা রোগ প্রতিরোধ আরো ছড়াবার সম্ভাবনা বেশি আমরা উন্মুক্ত করে দিয়ে দিব। এটা আমার মতে ঠিক হবে না। জি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। জনাব জিয়াউদ্দিন, দুজনের দুই মত, অ্যাডভোকেট লিংকন এবং অ্যাডভোকেট লালা, দুজনে আসলে দুইভাবে ব্যাখ্যা করলেন। আপনি একদম প্রশংসা করেছেন শুরুতে ভার্চুয়াল বিচার ব্যবস্থা, কিন্তু ভার্চুয়াল ব্যবস্থা কিছু সংকট দেখা দিচ্ছে। যেটা হচ্ছে যে একদম সবার প্রশিক্ষণটা না হলে সেরকম করে হচ্ছে না। পাশাপাশি আমার একটা জানতে চাওয়া, যেরকম স্বাভাবিক নিয়মে আপনারা যেমন আসামি সাক্ষী তাদেরকে জেরা করে থাকেন, ক্রস এক্সামিন করে থাকেন, সেই কাজগুলো কিন্তু এখানে করা যাচ্ছে না। শুধুমাত্র আইনজীবীরাই কথা বলতে পারছেন, কথা বলার পরে বিচারক যিনি আছেন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। তাতে কোনো সমস্যা তৈরি হবে কিনা, যে আসামিদেরকে জেরা করা যাচ্ছে না বা বাদীপক্ষের সঙ্গে কথা বলা যাচ্ছে না, তাতে সংকটগুলো তৈরি হবে কিনা কোনো? জনাব জিয়াউদ্দিন, আপনি শুনে থাকলে উত্তর দেবেন, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম। জনাব জিয়াউদ্দিন, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? আপনি প্রশ্নটা শুনতে পেলে উত্তর দেবেন। আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা সম্ভবত আপনি শুনতে পারেননি। আপনারা দুজনের কথাই শুনেছেন আপনি। এর পাশাপাশি আমি জানতে চেয়েছি, বাদী এবং বিবাদী পক্ষ দুজনে যদি জেরা করা না যায় তাহলে বিচারকদের পক্ষে সিদ্ধান্ত নিতে সমস্যা হবে কিনা, বা আইনজীবীরা কোনো সমস্যার সম্মুখীন হবেন কিনা? এখানে শুরু হয়েছে মাননীয় প্রধান বিচারপতি যে নির্দেশনা পাঠিয়েছেন, তিনি বলেছেন যে শুধু জামিন শুনানি, অন্য কোনো বিষয় নেই। এখানে কোনো হিয়ারিং, এখানে কোনো ধরনের আর্গুমেন্ট হবে না, এখানে সাক্ষ্য হবে না, চার্জ গঠন হবে না, শুধু জামিন শুনানি হবে। সেই কাস্টডিতে যারা আছেন তাদের জামিন শুনানি হবে। এটা স্পষ্ট করে সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলে দিয়েছে। তাহলে এখানে তো সাক্ষী বিবাদী বাদীর এটা কোনো প্রশ্ন উঠতেছে না। এখানে মূলত হচ্ছে এখানে থাকবে যিনি যার বা বাদী পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী, যদি বাদী পক্ষে আইনজীবী থাকে বাদীর পক্ষে আইনজীবী, বা সরকার পক্ষে
প্রসিকিউটর থাকলে সেই প্রসিকিউটরই মামলাটা জজ সাহেবের সামনে উপস্থাপন করবেন, দুই পক্ষই তাদের বক্তব্য উপস্থাপন করবেন, এই সুযোগটা এখানে রয়েছে। এবং এখানে সেই পদ্ধতিতে এখানে এই ভার্চুয়াল কোর্টগুলো চলছে। আর একটা বিষয় হচ্ছে, আর একটা যে বিষয়টা হচ্ছে সেখানে যে এটা আমাদের জন্য নতুন এবং এখানে অনেককে যে কথাটা বলেছেন যে এখানে অনেক সময় ওকালতনামা আনতে কোর্টে যেতে হচ্ছে, এটা কিন্তু সঠিক, এটা কিন্তু ভুল না। তারপরেও কিন্তু এখানে যাদের ওকালতনামা সংগ্রহ করার জন্য, বার ফর্ম সংগ্রহ করার জন্য যাচ্ছে, কিন্তু তারা ঘরে বসে কিন্তু তারা শুনানিটা করছে। অনেক সময় কোর্টে হয়তো কোনো প্রয়োজন হলে যাচ্ছে, কিন্তু মূলত ঘরে বসে তারা শুনানিটা করতে পারছে। যে কমিউনিটি ট্রান্সমিশনটা কমে গেছে, কমিউনিটি ট্রান্সমিশন যদি কোর্ট খোলা থাকতো তাহলে কমিউনিটি ট্রান্সমিশনটা বেড়ে যেত। আর এখানে আরেকটি সমস্যা হচ্ছে প্রশিক্ষণের অভাব, সেটা কিন্তু বাস্তব। এখানে যারা আইনজীবী আছেন, যারা বিচারক আছেন, তাদেরও একটা ভালো প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন ছিল, এটা প্রশিক্ষণ সেভাবে হয়নি এবং আইনজীবীরা অনেকেই কিন্তু এই বিষয়ে কিন্তু অভ্যস্ত না, সে কারণে তাদের সমস্যা হচ্ছে। কিন্তু আজকের বর্তমান যে সমস্যা চলছে, লকডাউন চলছে, কমিউনিটি ট্রান্সমিশনের কারণে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য এটার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। আরেকটি বিষয় হচ্ছে এখানে আমিও পক্ষে যে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, যেটা আগে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত দিয়েছিল, 2 দিন কোর্ট খোলার জন্য যে সিদ্ধান্তটা দিয়েছিল, সেটাও কিন্তু আইনজীবীরা বিরোধিতা করেছে যে এখানে কমিউনিটি ট্রান্সমিশন হবে, এখানে সব বিচারপ্রার্থীরা আসবে, বিভিন্ন স্তরের লোকজন যারা এই পেশার সাথে জড়িত তারা এখানে আসবে। সে কারণে এখানে কমিউনিটি ট্রান্সমিশনের কারণে সেখানে যেটা হবে করোনা আক্রান্ত হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সমস্যাটা হচ্ছে ভার্চুয়াল কোর্টে, সেটা হচ্ছে যে এখানে যে আমাদেরকে প্রত্যেকটা কোর্টের আলাদা আলাদা ইমেল নাম্বার দেওয়া গেছে, তাদের একটা ফোন নাম্বারও দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা। জনাব জিয়াউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব লিঙ্কন, আপনাকেও ধন্যবাদ। জনাব লালা, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।